হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম পয়েন্ট। তো আমরা যেটা শুরু করেছিলাম 2018 লেডি কনস্টেবলের প্রিলি কোশ্চেনটা সলভ করছিলাম, আজকে তার সেকেন্ড পার্ট। তো চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা আছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 cm এবং তার ক্ষেত্রফল 20 স্কোয়ার সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? ওকে, তো ধরি একটি আয়তক্ষেত্র, এদিকটা এ এদিকটা বি, তার কর্ণ তোমাকে দেওয়া আছে √41 cm এবং ক্ষেত্রফল 20 স্কোয়ার সেন্টিমিটার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি যে এ ইন্টু বি ইকুয়াল টু 20, এখানে দেওয়া আছে যেটা। আর আমাকে বের করতে হবে কি 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কত? তো 20 দুটো সংখ্যার গুণফল এখানে দেখা যাচ্ছে। তো সেটা কী কী হতে পারে? হতে পারে হয় 20 ইন্টু 1, অথবা 10 ইন্টু 2, অথবা 4 ইন্টু 5। তো চলো ধরে দেখা যাক। যদি আমি এ কে 20 ধরি আর বি কে 1 ধরি, তাহলে এখানে কী হচ্ছে 20 প্লাস 1 21 ইন্টু 2 ইন্টু 2, তো 42। এখানে অপশনে একটি তো 42 নেই, সুতরাং এটা হচ্ছে না। 10 আর 2 যদি নেই, 10 প্লাস 2 অর্থাৎ 12, 12 যদি 2 দিয়ে গুণ করি তাহলে 24, সুতরাং এটাও হচ্ছে না যেহেতু অপশনে নেই। 4 আর 5 অ্যাড করলে হচ্ছে গিয়ে 9, 9 ইন্টু 2 18, তাহলে কিন্তু 18 এখানে অপশনে আছে, সুতরাং এটি হবে অ্যান্সার। তারপরে কোশ্চেন, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ডে অন্তর বাজতে থাকে, কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে? তো যখনই এইসব অঙ্কগুলো থাকবে একদম লসাগু করবে। 10, 12, 15 লসাগু 60 হচ্ছে, তো অ্যান্সার হবে 60 সেকেন্ড অথবা 60 সেকেন্ড পরে। এরপরে যেটা আছে 600-এর 20% ইকুয়াল টু এক্সের 25%, এক্সের মান কত? তো 600-এর 20% মানে কত? তো ফার্স্টে বুঝি আমরা 20% মানে কত। 20% মানে হচ্ছে গিয়ে 20/100, তো কাটাকাটি করলে কত হচ্ছে 1/5। তো 600-এর 1/5 মানে কত? 600-এর 1/5 মানে হচ্ছে গিয়ে 5 দিয়ে কাটলে 5 বারং 60, 0, তার মানে 120, তাই তো? তাহলে আমি লিখতে পারি এটা মানে হচ্ছে গিয়ে এখানে 120 ইকুয়াল টু এক্সের 25%। ঠিক একইভাবে 25% মানে হচ্ছে গিয়ে 25/100 মানে 1/4, সুতরাং এক্স ইন্টু 1/4। ক্লিয়ার? তো তাহলে এক্সের মান কত? তাহলে জাস্ট x/4 আছে, 4 দিয়ে গুণ করে দিলে হবে। 120কে 4 দিয়ে গুণ করে কত হচ্ছে 480, সুতরাং 480 অ্যান্সার। তারপরের অঙ্ক, এক ব্যক্তি প্রথম 160 কিমি 64 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 160 কিমি 80 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে, ব্যক্তিটির গড় বেগ কত? একটা জিনিস জানো তোমরা যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, মানে বেগ ইকুয়াল টু হচ্ছে গিয়ে দূরত্ব বাই সময়। ঠিক এইভাবেই করতে হবে আমাদের। এখানে গড় বেগটা বের করতে বলছে, তো সম্পূর্ণ দূরত্বটা এখানে কত? প্রথমে 160 কিমি, তারপরে আবার 160 কিমি, তার মানে টোটাল দূরত্বটা হচ্ছে আমার 320 কিমি, আর বাই সময়। এবার এখানে দেওয়া আছে স্পিড, তো স্পিড দেওয়া আছে 64 কিমি একবার, একবার 80 কিমি। তো প্রথমবার যে 160 কিমি গেছিল সেটা গেছিলো কততে? 64 কিমি বেগে, প্লাস পরের বার যে 160 কিমি গেল সেটা গেছে হচ্ছে গিয়ে 80 কিমি বেগে। যখন আমি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করছি সেটা কিন্তু সময় বাড়াচ্ছে, ঠিক আছে? তো ঠিক এই অঙ্কটা এভাবে করলে অ্যান্সার আসবে 71.11 কিমি পার ঘন্টা। পরের অঙ্ক, একটি ক্যাম্পে 800 জন লোক ছিল, 800 জন লোকের 20 দিনের খাবার মজুত ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। ওই খাবার দিয়ে 640 জনের কদিন চলবে? তো আগে তাহলে টোটাল খাবার কতখানি ছিল? তুমি যদি একদিনে 5টা পেন বানাও
দুদিনে কটা পেন বানাবে? নিশ্চয়ই 10টা। কী করলে 5 দুগুণ 10। সুতরাং ঠিক সেইভাবেই আমরা করব যে 800 জন লোক যদি 20 দিনের খাবার কতখানি খাবে? এতখানি। 800 × 20, সেটা অ্যান্সার যাই আসুক। এবার এই টোটাল খাবারটা ছিল, কিন্তু খেলো কজন? 640। তাহলে এটাকে আমি 640 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে গিয়ে 25। এটা হবে অ্যান্সার। ওকে, বোঝা যাচ্ছে তো? একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয় তবে ছাড়ের শতকরা হার কত? তো আমি একটি সাইকেল কিনেছি 4000 টাকা দিয়ে, কিন্তু সাইকেলটা বিক্রি করেছি 3200 টাকা দিয়ে। তাহলে আমার লাভ হলো না ক্ষতি হলো? নিশ্চয়ই ক্ষতি হলো। তো কত টাকা ক্ষতি হলো? তো আমি কিনেছিলাম বা ক্রয় মূল্য ছিল 4000 টাকা, বিক্রি করেছি 3200 টাকায়। লস হলো আমার 800 টাকা। কত টাকাতে? 4000 টাকায়। তাহলে এর পার্সেন্টেজ মানে ইন্টু 100। 0 0 0 0 4 2 8, তার মানে 20%। ঠিক আছে, সিম্পল। যে আমার 3200 টাকা বিক্রি করে লস হয়েছে 800 টাকা, 4000 টাকা লস হয় 800 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এভাবে করতে পারো তোমরা। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। ঠিক আগের বারের মতনই একটা অঙ্ক ছিল এরকম, ঠিক এবার তাই করব। এই 8, 12, 16, 8, 12, 16 এবং 20 এমন কোন সংখ্যা আছে যাকে এই কটা দিয়ে ভাগ করা যায়? নিশ্চয়ই এদের লসাগুটাই হবে। তো এদের লসাগু হয় হচ্ছে গিয়ে 240। এরা দেখো এমন সংখ্যা যেটাকে তুমি 8 দিয়ে ভাগ করতে যাওয়া হবে, 12 দিয়ে ভাগ করতে যাওয়া হবে, 16 দিয়ে ভাগ করতে যাওয়া হবে, 20 দিয়ে ভাগ করতে যাও তাও হবে। তো আমাকে কিন্তু প্রশ্নটা বলেছে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে। তার মানে কখন এখানে আমি 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে? 240 অবধি তো ভাগ যাচ্ছে, এর সঙ্গে যদি আমি 5 অ্যাড করে দিই তাহলে 245। তাহলে 240 অবধি ভাগ যাচ্ছে, তারপরে আরও কী অবস্থা থাকছে? 5। প্রতি ক্ষেত্রেই তাই হবে। সুতরাং 245 হবে অ্যান্সার। তারপরে কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 9:14। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয় তবে সংখ্যাগুলি কি কি? আমি অনুপাতের অঙ্ক আগেও একটি করিয়েছিলাম এরকম, ঠিক আবার বলছি এটা। দেখো আমার এখানে অনুপাত দেওয়া আছে 9:14। আমি সংখ্যা দুটো কি ধরবো? 9 এবং 14। তাহলে এই যে দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে 5। আমার হিসাবে 5, এদের হিসাবে কত? 55। তাহলে আমার 1 হিসাবে, এদের হচ্ছে গিয়ে 11। আমাকে বলছে সংখ্যাগুলি কী কী। সুতরাং সংখ্যাগুলোতে আমি 9 এবং 14 ধরেছিলাম। তাহলে 9কে যদি আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে? 99। আর 14কে যদি আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 154। সুতরাং এটা হবে অ্যান্সার। তারপরে কোশ্চেন, এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বাকি কাজটি একা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল? আচ্ছা, যেহেতু বলেছে যথাক্রমে 6 এবং 12 দিনে কাজ করতে পারে, আমি টোটাল কাজের একটা ইউনিট ধরলাম। 6 এবং 12 দিয়ে যেটাকে ভাগ করা যায়, যেমন 12। তাহলে এ আর বি, এ করে 6 দিনে কাজ, বি করে 12 দিনে কাজ। তো টোটাল কাজ যদি 12 ইউনিটের হয় তাহলে এ একদিনে কয় ইউনিট কাজ করছে? তার মানে 2 ইউনিট। 12কে 6 দিয়ে ভাগ করলেই চলে আসছে। আর বি কয় দিনে কাজ করছে? 1 ইউনিট। একদিনে কয় ইউনিট কাজ করছে? 1 ইউনিট, কারণ 12 দিয়ে ভাগ করলে 1। দুজনে মিলে কতদিন কাজ করছে একদিনে? এ একদিনে করে 2 ইউনিট, এ একদিনে করে 1 ইউনিট। তাহলে দুজনে মিলে এ প্লাস বি একদিনে করে 3 ইউনিট। তো আমাকে বলেছে দুজনে একসাথে 3 দিন কাজ করার পর, তাহলে 3 দিন তারা কাজ করেছে। তাহলে একদিনে যদি 3 ইউনিট কাজ করে তাহলে 3 দিনে নিশ্চয়ই 9 ইউনিট কাজ করবে। বলো এবার তাহলে বাকি থাকলো কত নেই আমার কাজের? আমি টোটাল কাজ ধরেছিলাম 12 ইউনিট, কাজ হয়েছে 9 ইউনিট, তাহলে বাকি আছে মাত্র 3 ইউনিট। তো এবার বলেছে এ চলে গেল, ঠিক আছে, এ চলে গেল। এবার কি হয়েছে?
বি বাকি কাজটি একা সম্পন্ন করে। বি একদিনে কয় ইউনিট কাজ করে? 1 ইউনিট। বাকি আছে 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিট করতে বি এর কয় দিন লাগবে? 3 দিন, কারণ যেহেতু ও একদিনে 1 ইউনিট করে কাজ করে। তাহলে বি এর লাগছে বাকি 3 দিন। আর আগে তারা দুজনে মিলে কতদিন কাজ করেছে? 3 দিন। তাহলে টোটাল কাজ করতে কতদিন সময় লাগলো? 6 দিন। এই 6 হবে অ্যান্সার। 29, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কোয়ার মিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? দেখো বলছে ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল মানে কি? এ ইন্টু বি ইকুয়াল টু 460, আর দৈর্ঘ্যটা বলছে প্রস্থের থেকে 15% বেশি। 15% মানে কত? 15% মানে হচ্ছে গিয়ে 15/100, কাটাকাটি করলে 3 × 5 = 15, 5 × 20 = 100। তার মানে একটা যদি 20 হয় তাহলে আরেকটি হবে 23। কেমন করে করলাম? একটিকে 20 ধরলাম, এর থেকে 15% বড় মানে 3 বড়, সুতরাং একটা হবে হচ্ছে গিয়ে যদি 20 হয়, আরেকটি হবে 23। দেখো এই দুটোকে গুণ করলে কিন্তু 460 আসছে। তার মানে আমাদের এই, যেহেতু আমাকে বলেছে যে প্রস্থ কত এবং প্রস্থটি 15% বেশি, সুতরাং অ্যান্সার হবে 23। পরের অঙ্ক 30, A/B = 3:4, B/C = 6:5 হয়, তবে A/C কত? খুব ইজি। তো তার মানে এখানে বলছে A/B = 3/4 আর B/C = হচ্ছে গিয়ে 6/5। দেখো এখানে A = 3, B = 4, এখানে B = 6, C = 5। আমাকে যেমন করেই হোক বিটাকে সমান করতে হবে। তাহলে কি করতে হবে? আমি এটাকে সমান করার জন্য 6 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম। তাহলে এটা কত হচ্ছে? এর মান হয়ে যাচ্ছে 12, সরি 3 × 6 = 18, আর এটা হচ্ছে গিয়ে 24। ঠিক এদিকেও দেখো বি এর মান হয়ে যাচ্ছে 24 আর সি এর মান হয়ে যাচ্ছে 20। তাহলে বি মিলে গেল। এবার আমাকে বের করতে বলছে A/C। তাহলে এ এখানে বি মান মেলাতে গিয়ে এর মান কত আসলো? 18, এর মান আসলো 18, আর সি এর মান আসলো 20। তাহলে এখন আমি এই দুটোকে রেশিও করব 18:20। তার মানে আমার A/C = 18:20, কাটাকাটি করলে 9:10 অ্যান্সার। যাই হোক, এরপর অনেকক্ষণ পর একটা জিকে কোশ্চেন আসলো, দেখা যাক কী আসছে কোশ্চেনটা। নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক? তো এখানে দেওয়া আছে কি কি? আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। আগে দেখে নিই কোনটা কোন সালে হয়েছে। আইন অমান্য আন্দোলন কবে হয়েছে? আইন অমান্য আন্দোলন হয়েছে 1920 খ্রিস্টাব্দে, 1920। খিলাফত, এটাও 1920। হোম রুল 1916, আর ভারত ছাড়ো হয়েছে 1942। তাহলে বোঝা যাচ্ছে যে 3 নম্বর হবে 1, হোম রুল আন্দোলন হবে 1, তারপরে আসবে হচ্ছে গিয়ে এই দুটোর মধ্যে যে কোনো একটা, আর লাস্টে আসবে হচ্ছে গিয়ে এটা, মানে ভারত ছাড়ো আন্দোলন। তো খিলাফত আন্দোলন আগে না আইন অমান্য আন্দোলন আগে? তো এই ক্ষেত্রে বলে রাখি যে আগে খিলাফত আন্দোলনটা শুরু হয়, সেটাই পরবর্তীতে আইন অমান্য আন্দোলন নামে পরিণত হয়। তো তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ফার্স্টে 3 হোম রুল আন্দোলন, তারপরে খিলাফত আন্দোলন, তারপর আইন অমান্য আন্দোলন, তারপর ভারত ছাড়ো আন্দোলন। সুতরাং 3-1-2-4, তো 3-1-2-4, সরি 3-2-1-4, তাহলে হচ্ছে গিয়ে 3-2-1-4 অ্যান্সার। ইউআরএল এর পুরো কথাটা কি? এটা একটি কম্পিউটারের কোশ্চেন। তো ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ভারতবর্ষের কোন রাজ্যে 2022 সালে 39th
বা 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এর অ্যান্সার হবে হচ্ছে কি মেঘালয়। দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? এখানে যেগুলো আছে তার মধ্যে একমাত্র দার্জিলিং হিমালয় ছাড়া কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়। তো এই ক্ষেত্রে বলে রাখি যে দার্জিলিং হিমালয় রেলওয়ে এটি কিন্তু 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাটা পেয়েছে। আর ইউনেস্কো, এই ইউনেস্কো কিন্তু ফুল ফর্ম কি এর? এটি ইউনাইটেড নেশনের একটি সংস্থা, এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশন, ই ফর এডুকেশনাল, এস ফর সায়েন্টিফিক, সি ফর কালচারাল অর্গানাইজেশন। আর এর হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে প্যারিসে। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রাণ হয়েছিল, অর্থাৎ তিনি যেখানে মারা গিয়েছিলেন? তো সেটা হচ্ছে গিয়ে কুশীনগর। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ অবস্থিত হয়েছে, যুক্ত রয়েছে, তো সেটা হচ্ছে কি অ্যান্সার পুরুলিয়া। কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? এখানে চারজনের নাম দেখা যাচ্ছে, চারজনই কিন্তু এশিয়ান। তো এর মধ্যে আগে দেখে নিই যে কে কে কোন সালে পেয়েছে এবং কোন সাবজেক্টে পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি পেয়েছেন 1913 খ্রিস্টাব্দে, আর পেয়েছেন কিসে? সাহিত্যে, অর্থাৎ লিটারেচার। সিভি রামন 1930 খ্রিস্টাব্দে পেয়েছেন ফিজিক্সে। আর ওনার যে টপিকটা ছিল সেটাকে এখন রমন এফেক্ট বলা হয়। আং সাং সুকি যে পেয়েছে, আং সাং সুকি পেয়েছেন 1999 খ্রিস্টাব্দে শান্তির জন্য, পিস। আর ইউসুফজাই মালালা ইনি পেয়েছেন 2014 সালে, ইনিও পেয়েছেন শান্তির জন্য। তো এখানকার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রামন দুজনেই ইন্ডিয়ান। আং সাং সুকি যিনি, তিনি হচ্ছেন গিয়ে মায়ানমারের। আর ইউসুফজাই মালালা ইনি হলেন পাকিস্তানি। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? তিনি বন্ধ করে দিয়েছিলেন চৌরিচৌরা ঘটনার জন্য। এটি হয়েছিল 1922 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার এটি চৌরুচি গ্রামে, যেখানে আন্দোলনকারীরা প্রায় 22 জন পুলিশকে জ্বালিয়ে হত্যা করেন। এর জন্য তিনি পরে বন্ধ করে দেন। আইনি আকবর গ্রন্থটি কে রচনা করেছিলেন? আবুল ফজল। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গিয়ে ওয়াইফাই এর পুরো কথাটি কি? তো ওয়াইফাই হচ্ছে গিয়ে ওয়্যারলেস ফিডেলিটি। কোথায় ওয়্যারলেস ফিডেলিটি? এই তো, বি হবে অ্যান্সার। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এটা একজন ব্রিটিশের লেখা, সেটা হচ্ছে E.M. ফস্টার। ইনি বইটি লিখেছেন 1920 খ্রিস্টাব্দে যে ব্রিটিশ রাজ চলতো তার বিরুদ্ধে লিখেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? তো এটার অ্যান্সার হবে হচ্ছে কি ধর্মপাল। রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? রান্না গ্যাসের মুখ্য উপাদান মেনলি হচ্ছে গিয়ে যে প্রোপেন এবং বিউটেন, আর যেটাকে বলা হয় এলপিজি। এই এলপিজির ফুল ফর্ম হচ্ছে গিয়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কেরলার উপকূল ভাগ কি নামে পরিচিত? যদি আমাদের ভারতবর্ষটা ঠিক এরকম দেখি আমরা, তো আমাদের এখানে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কতগুলি উপকূল আছে, প্রায় 7,500 কিলোমিটার প্রায় আমাদের উপকূল নিয়েই গঠিত। তো এই যে এই সাইডটা অর্থাৎ উড়িষ্যার দিকটা, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে উৎকল বা উত্তর সরকার উপকূল। তামিলনাড়ু এই সাইডটা, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে করমণ্ডল উপকূল। কেরালার এইখানটা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে গিয়ে মালাবার উপকূল। এটুকু জায়গাকে বলা হয় কর্ণাটক বা গোয়া, মহারাষ্ট্র, এটাকে বলা হয় কোঙ্কণ উপকূল। আর এইটাকে বলা হচ্ছে গিয়ে গুজরাট উপকূল। তো সব থেকে গুজরাট উপকূলটাই আমাদের এখানে
বৃহত্তম। তারপরে কোশ্চেন আছে, কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? এটা ইউনিসেফ। তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন অতটা দরকার নেই। 1 GB ইকুয়াল টু হোয়াট? এটা একটি কম্পিউটারের কোশ্চেন, কিন্তু এখন সবার যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল, তাই সবাই আমরা এটা বুঝতে পারি যে জিবি মানে কি। তো 1024 কেবি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1024 কিলোবাইট, মানে কেবি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 MB মানে 1 মেগাবাইট। আর ঠিক 1024 মেগাবাইট মানে ইকুয়াল টু 1 GB। আর 1024 জিবি ইকুয়াল টু হচ্ছে গিয়ে এখন যেটা নতুন দেওয়া যাচ্ছে 1 TB। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হচ্ছে গিয়ে খুররম, আর সেলিম হচ্ছে গিয়ে জাহাঙ্গীরের নাম। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহারের প্রচলিত ছিল? তামা। নব্যপ্রস্তর যুগ কোনটা? আমাদের যে স্টোন এজগুলো ছিল না, স্টোন এজটা 3টা ভাগে বিভক্ত ছিল। একটিকে বলা হতো প্যালিওলিথিক এজ, তারপর মেসোলিথিক এজ, আরেকটাকে বলা হতো নিওলিথিক এজ। এই নিওলিথিক এজটি হচ্ছে নব্যপ্রস্তর যুগ। প্যালিওলিথিক এজ হচ্ছে গিয়ে পৃথিবীর সৃষ্টির সময় পরের থেকে মোটামুটি 9000 BC পর্যন্ত। মেসো হচ্ছে গিয়ে 9000 থেকে 4000 অবধি। আর নিও হচ্ছে গিয়ে 4000 থেকে 1800 BC পর্যন্ত। সিনেমা দেখার প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো এটা অবশ্যই কনভেক্স অর্থাৎ উত্তল। তো 50টা কোশ্চেন আমরা মোটামুটি করে ফেললাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এর পরে পার্ট 3তে আশা করব বাকিটু কমপ্লিট করে দাও। ওকে, থ্যাংক ইউ।